আসসালামু আলাইকুম। যুদ্ধ এবং যুদ্ধবিরতি নিয়ে ভারতের মিথ্যাচার ও বাগাড়ম্বর। মঙ্গলবার আবার পাকিস্তানি ড্রোনের হানা ভারতের সাম্বার শহরে আতঙ্কে ব্ল্যাকআউট। যুক্তরাষ্ট্র থেকে $142 বিলিয়ন অস্ত্র কেনার চুক্তি সৌদি আরবের। সিরিয়ার ওপর থেকে সমস্ত অবরোধ তুলে নেওয়ার ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের। বিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতো। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। যুক্তরাষ্ট্র থেকে $142 বিলিয়ন মূল্যের অস্ত্র কেনার চুক্তি করেছে সৌদি আরব। মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্পের সৌদি আরব সফরের সময় প্রাথমিক এই চুক্তি স্বাক্ষরিত হয় দুই দেশের মধ্যে। যুক্তরাষ্ট্র সৌদি আরবের কাছ থেকে মোট $600 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি আদায় করেছে মঙ্গলবার। তবে সৌদি যুবরাজ ও দেশটির মূল শাসক মোহাম্মদ বিন সালমান বলেছেন, যুক্তরাষ্ট্রে বিনিয়োগের পরিমাণ $1 ট্রিলিয়ন বা $1000 বিলিয়ন পৌঁছাতে পারে। সৌদি আরব যুক্তরাষ্ট্রের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই খাতে $20 বিলিয়ন বিনিয়োগ করবে। 2016 সালেও ডোনাল্ড ট্রাম্প প্রথমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর সর্বপ্রথম সৌদি আরব সফর করেন। সেই সফরে তিনি সৌদি আরবের কাছে $350 বিলিয়ন অস্ত্র বিক্রির চুক্তি করেন, যা ছিল মানব ইতিহাসে সর্বকালের সবচেয়ে বড় অস্ত্র বিক্রির চুক্তি। মঙ্গলবার সৌদি আরব থেকে $600 বিলিয়ন বিনিয়োগ চুক্তির পর উল্লাসিত ডোনাল্ড ট্রাম্প বলেন, সৌদি আরব হল তাদের সবচেয়ে বড় অংশীদার। সৌদি আরবের তুলনায় যুক্তরাষ্ট্রের বড় কোনো অংশীদার নেই এখন। তিনি বলেন, সৌদি আরব তাদের সুবিধা মতো সময়ে আব্রাহাম অ্যাকর্ডে যোগ দেবে। আব্রাহাম অ্যাকর্ড হল ইসরায়েলের প্রতি আরবদের স্বীকৃতি আদায়ের একটি উদ্যোগ। ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে ক্ষমতার শেষ দিকে এই উদ্যোগ গ্রহণ করেন এবং সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করে। $142 বিলিয়ন অস্ত্র চুক্তি বিষয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করেনি কোনো দেশ। তবে সৌদি আরব যুক্তরাষ্ট্রের কাছ থেকে অনেকদিন ধরে শক্তিশালী মিসাইল সিস্টেম দাবি করে আসছিল। সৌদি আরব সফরে ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেন। ট্রাম্প বলেন, সিরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যেই অবরোধ তা একটি বর্বর পদক্ষেপ ছিল, কিন্তু এটি একই সাথে বেশ কার্যকরীও ছিল। ট্রাম্প বলেন, সিরিয়ার মানুষ 1 দশকের বেশি সময় ধরে অনেক কষ্ট করেছে। এখন তাদেরকে আবার একটি মহান দেশ ও মহান জাতি হিসেবে গড়ে ওঠার সুযোগ দিতে হবে। আমি সিরিয়ার মানুষের শুভকামনা করছি। সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়াকে সিরিয়ার নতুন সরকারের প্রতি একটি বড় প্রাপ্তি হিসেবে আখ্যায়িত করা হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে। চলতি সপ্তাহে তুরস্কের রাজধানী আঙ্কারায় মিলিত হবেন সিরিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা। সৌদি আরব সফর শেষে ডোনাল্ড ট্রাম্প সংযুক্ত আরব আমিরাত এবং কাতার সফর করবেন। যুক্তরাষ্ট্রের মদদে ইসরায়েল যখন ফিলিস্তিনে গণহত্যা সহ জাতিগত নিধন কার্যক্রম পরিচালনা করছে, তখন ট্রাম্পের এই আরব সফর এবং যুক্তরাষ্ট্রের কাছ থেকে সৌদি আরবের $142 বিলিয়ন অস্ত্র কেনার চুক্তি নিয়ে চলছে মিশ্র আলোচনা। মঙ্গলবার যখন ডোনাল্ড ট্রাম্পকে লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা জানানো হয় সৌদি আরবে, তখন ইসরায়েলের হামলায় গাজায় নিহত হয়েছে কমপক্ষে 51 ফিলিস্তিনি। সৌদি আরব সহ বিভিন্ন আরব দেশ দীর্ঘকাল ধরে যুক্তরাষ্ট্রের সমরাস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা। বস্তুত দীর্ঘকাল ধরে যুক্তরাষ্ট্রের সমরাস্ত্র বাজার টিকে আছে আরবদের তেলের টাকায়। সুইডেন ভিত্তিক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট সিপ্রির তথ্য অনুসারে 2016 সাল থেকে 2020 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র সারা বিশ্বে যত অস্ত্র বিক্রি করেছে তার অধিকাংশ অস্ত্র বিক্রি করেছে আরবদের কাছে। 2016 সাল থেকে 2020 সাল পর্যন্ত 5 বছরে যুক্তরাষ্ট্র যত সমরাস্ত্র বিক্রি করেছে তার 4 ভাগের 1 ভাগ কিনেছে একা সৌদি আরব। অপরদিকে 2013 থেকে 2018 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র যত অস্ত্র বিক্রি করেছে তার অর্ধেক কিনেছে সৌদি আরব। সৌদি আরব দীর্ঘদিন ধরে ছিল বিশ্বের শীর্ষ অস্ত্র আমদানিকারক দেশ এবং এই অস্ত্রের 80% তারা কিনত যুক্তরাষ্ট্রের কাছ থেকে। কিন্তু করোনা এবং পরবর্তীতে ইউক্রেন যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি বৃদ্ধি পায় ইউরোপের বিভিন্ন দেশে। সৌদি আরব যুক্তরাষ্ট্রের অস্ত্রের বিশাল ভাণ্ডার দীর্ঘকাল ধরে গড়ে তুললেও এসব অস্ত্রের কোনো ইতিবাচক ব্যবহার দেখেনি বিশ্ব। দীর্ঘকাল গুদামে মজুদ থাকার পর বাতিল হওয়া ছাড়া এর আর কোনো প্রয়োগ নেই। তবে কিছু অস্ত্র তারা 2015 সাল থেকে ব্যবহার করেছিল ইয়েমেনের দরিদ্র মানুষদের হত্যার কাজে। ভারত পাকিস্তান সর্বশেষ যুদ্ধ এবং যুদ্ধবিরতি নিয়ে চূড়ান্ত মিথ্যাচার চলছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার প্রশাসন থেকে শুরু করে ভারতের গণমাধ্যমে।
সোমবার ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের বিরুদ্ধে কেবল যুদ্ধ জয়ের মিথ্যা দাবি নয়, বরং করেছেন নির্লজ্জ বাগাড়ম্বর। তিনি দাবি করেছেন, পাকিস্তানের সন্ত্রাসের জবাবে ভারত উপযুক্ত জবাব দিয়েছে এবং পাকিস্তান উপযুক্ত শিক্ষা পেয়েছে। ভারতের গণমাধ্যম দাবি করছে, 9 মে মধ্যরাতের পর ভারতের নূরখান বিমানবন্দরে মিসাইল হামলার পর পাকিস্তান যুক্তরাষ্ট্রের পায়ে পড়ে যুদ্ধবিরতির জন্য। ভারতের সরকারের তরফে বারবার অস্বীকার করা হয়েছে যুদ্ধবিরতির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভূমিকার বিষয়টি। যুদ্ধবিরতির জন্য ভারতের পক্ষ থেকে ট্রাম্প বা ট্রাম্প প্রশাসনকে কোনো ধন্যবাদও জানানো হয়নি, অথচ যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হয়েছে যুদ্ধবিরতির জন্য ভারত করজোড়ে অনুরোধ করেছে ওয়াশিংটনকে। কেবল যুক্তরাষ্ট্র নয়, যুদ্ধবিরতির জন্য ভারত ইরান, তুরস্ক এবং সৌদি আরবকেও অনুরোধ করেছে। ভারতের এই অনুরোধের পর যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফোন করেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিফ মুনিরকে। এরপর 10 মে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন। ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে দাবি করেছেন, তাদের চেষ্টায় যুদ্ধবিরতি হয়েছে, কিন্তু ভারত বারবার বলছে যুদ্ধবিরতির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না এবং তারা এজন্য যুক্তরাষ্ট্রকে কোনো অনুরোধও করেনি। সর্বশেষ মঙ্গলবার নিয়মিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ের সময় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল আনুষ্ঠানিকভাবে অস্বীকার করলেন যুদ্ধবিরতির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভূমিকার কথা। জয়সওয়াল বলেন, যুদ্ধবিরতির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাণিজ্য বন্ধ করার কোনো চাপ ছিল না। তাদের প্রচণ্ড হামলার কারণেই পাকিস্তান বাধ্য হয়েছে যুদ্ধবিরতিতে রাজি হতে। যুদ্ধবিরতির জন্য ভারত যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেনি। ভারত সরকারের পক্ষ থেকে এই মিথ্যা দাবিকে ভিত্তি করে আরও ফুলিয়ে ফাঁপিয়ে প্রকাশ করা হয়েছে ভারতের বিভিন্ন গণমাধ্যম। ভারতের গুজব বাক্স আনন্দবাজার পত্রিকার বুধবারের একটি খবরের শিরোনামে বলা হয়, নূরখান বিমানবন্দরে ভারত হামলার পরপরই পাকিস্তান যুক্তরাষ্ট্রের পায়ে পড়ে যুদ্ধবিরতির জন্য। অথচ যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের খবর হল, ভারত যুক্তরাষ্ট্রের পায়ে পড়েছিল যুদ্ধবিরতির জন্য। এভাবে যুদ্ধ নিয়ে ভারতের গণমাধ্যমে চলছে নির্লজ্জ মিথ্যাচার আর উগ্র হিন্দুদের মনোরঞ্জনের জন্য পরিবেশন করা হচ্ছে উস্কানিমূলক খবর। পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্যে অনুষ্ঠিত হয়েছে যুদ্ধবিরোধী বিক্ষোভ। যুদ্ধবিরতি এসব বিক্ষোভ নিয়েও ভারতের মোদী অনুগত গদি মিডিয়ায় চলছে নানা ধরনের ব্যঙ্গ বিদ্রুপ। গোটা ভারতে বর্তমানে মোদী সরকারের বিরুদ্ধে চলছে তীব্র সমালোচনা। যুদ্ধবিরতিকে পাকিস্তানের সাথে ভারতের নির্লজ্জ আত্মসমর্পণ হিসেবে দেখছে ভারতের সাধারণ মানুষ। সেজন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র আক্রমণের নিশানায় পরিণত হয়েছে মোদী সরকার ও তার প্রশাসনের অনেক কর্মকর্তা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বড় ধরনের আক্রমণের শিকার হয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র। আক্রমণ থেকে রক্ষায় বিক্রম মিশ্র তার এক্স অ্যাকাউন্ট বন্ধ করে দিতে বাধ্য হন। বন্ধ করার আগে তার অ্যাকাউন্টে তার অনুসারীরা তাকে ভারতের একটি গদ্দার পরিবার হিসেবে আখ্যায়িত করেন। এমনকি আক্রমণের শিকার হন বিক্রম মিশ্রের মেয়েও। বিক্রম মিশ্রের মেয়ে বর্তমানে লন্ডনে একজন আইনজীবী হিসেবে কর্মরত। বিক্রম মিশ্রের আক্রমণের শিকার হবার কারণ হল, যুদ্ধ শুরুর পর থেকে তিনি ভারতের মুখপাত্রে পরিণত হন। 6 মে মধ্যরাতে ভারত পাকিস্তানে আক্রমণের পরপরই 7 মে সকালে তিনি তার দুই পাশে দুই নারী সেনা কর্মকর্তা নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে হামলা নিয়ে মিথ্যা প্রচারণায় জড়িত হন। পাকিস্তানের বিরুদ্ধে হামলা নিয়ে ভারতের উচ্চ পর্যায় থেকে একের পর এক মিথ্যা দাবি, গণমাধ্যমের কণ্ঠ রোধ করা হলেও ভারতীয়দের জানতে বাকি নেই যে যুদ্ধে ভারতের বড় ধরনের পরাজয় ঘটেছে পাকিস্তানের কাছে। তারই প্রতিফলন দেখা যাচ্ছে ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে। এদিকে যুদ্ধ নিয়ে এখনো চলছে দুই দেশের মধ্যে কূটনীতি থেকে শুরু করে সীমান্ত পর্যন্ত উত্তেজনা। মঙ্গলবার ভারত ও পাকিস্তান উভয় দেশ পাল্টাপাল্টি বহিষ্কার করেছে কূটনীতিককে। প্রথমে নয়াদিল্লি থেকে একজন পাকিস্তানি কূটনীতিককে বহিষ্কারের পর পাকিস্তানও পাল্টা পদক্ষেপ হিসেবে 24 ঘণ্টার মধ্যে ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্সকে দেশ ত্যাগের নির্দেশ দেয়। সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে মিথ্যা বাগাড়ম্বর করার পর রাতের উপযুক্ত জবাব দেয় পাকিস্তান। সোমবার রাতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সাম্বার শহরের দিকে একটি ড্রোন পাঠায় পাকিস্তান। ড্রোনটি সাম্বার শহরের দিকে উড়ে আসার দৃশ্য দেখেই ভারতীয় কর্তৃপক্ষ গোটা শহরের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় আতঙ্কে। বাড়িঘর ছেড়ে পালাতে শুরু করে লোকজন। এদিকে রেফালে যুদ্ধবিমান ধ্বংস বিষয়ে নতুন তথ্য প্রকাশ করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সোমবার তিনি বলেছেন, পাকিস্তানের নিজস্ব তৈরি JF-17 এবং চীনের তৈরি J-10 বিমানের সাহায্যে ধ্বংস করা হয়েছে ফ্রান্সের তৈরি রেফালে ফাইটার জেট। পাকিস্তানের যুদ্ধবিমান আকাশে রেফালে শনাক্ত করেছে চীনের ZK
K3 এবং সুইডেনের সাব 2000 গ্যারবার্ন আরডি ওয়ার্নিং সিস্টেমের মাধ্যমে। সোমবার হাম নিউজের আপকা ফয়সালা অনুষ্ঠানে এই তথ্য প্রকাশ করেন ইসহাক দার। অনুষ্ঠানে ইসহাক দার বলেন, ভারত পাকিস্তানের বিরুদ্ধে হামলা চালিয়ে আঞ্চলিক পরাশক্তি হয়ে ওঠার চেষ্টা করেছিল। তাদের সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। এছাড়া যুদ্ধবিরতির পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সোমবার প্রথমবারের মতো সাক্ষাৎকার দেন আন্তর্জাতিক গণমাধ্যম CNN-কে। সাক্ষাৎকারে তিনি বলেন, ভারতের পারমাণবিক হামলার কোনো পরিকল্পনা তাদের ছিল না। আজ এখানে শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিপিওস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।